শুধু ঘুষ দেওয়া নয়, তার অধীনস্থ কর্মকর্তাদের থেকেও নিতেন দফায় দফায় ঘুষ। করে প্রশ্ন তুলেছে প্রশাসনিক কঠোরতা ও দায়বদ্ধতা নিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা এক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন। লাগাই দেয়, উনি আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও উনি ধারণ করে রেখেছিল, সেই জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ। আবার আসসালামু আলাইকুম দর্শক, নেতা আপনি যদি নেতা হন, মানে নেতা হইলেই কোটিপতি, নেতা হইলেই তিনি বিদেশি বোতল, মানে বিদেশি বোতল তো বোঝেনই, এরকম বোতল থাকতে হবে, ডর্জনে শত শত কোটি টাকার মালিক হইতেই হবে। মানে এটা বাংলাদেশের নেতাদের বৈশিষ্ট্য। অবশেষে মানে যে অভিযান চালিয়েছে র্যাবের, সেই অভিযানে কিন্তু ধরা পড়েছে। আমরা সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনারা। প্রথমে কিছু ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ ঘটনা জানতে হলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। দরজা লাগাই দেয়, উনি আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও উনি ধারণ করে রেখেছিল, সেই জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ। আবার কারো সঙ্গে ভিডিও কলে কথা বলে বিশেষ সময়ের স্ক্রিন রেকর্ড। এরপর ব্ল্যাকমেইল করে দিনের পর দিন চলে ধর্ষণ। বলছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগের প্রধান আজিজ আহমেদ খানের কথা। পেশায় চিকিৎসক হলেও তিনি ভয়ঙ্কর নারী নির্যাতনকারী। তার যৌন নির্যাতনের শিকার হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের একাধিক টেকনোলজিস্ট এবং ইন্টার্ন চিকিৎসক। চাকরিচ্যুত ও হত্যার হুমকি দিয়ে মুখ বন্ধ করে রাখা হয় ভুক্তভোগীদের। তার কাছে সম্ভ্রম হারানো কয়েকজন নারীর সঙ্গে কথা হয়েছে কালবেলার। তাদের জবানিতে উঠে এসেছে এই চিকিৎসকের ভয়ঙ্কর রূপ। কথা বলার এক পর্যায়ে উনি দরজা লাগাই দেয়, তখন আমি একটু ভয় পাই। তারপরে উনি আমার সাথে মানে ধস্তাধস্তি শুরু করে, গায়ে হাত দেয়। তারপরে এক পর্যায়ে উনি আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে যখন আমি কান্নাকাটি করে ওখান থেকে চলে আসি, তখন উনি আমাকে বলে ওভার দ্য ফোনে, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাকে বলে, যদি এই বিষয়ে আমি যদি কাউকে কিছু জানাই বা কিছু করি বা পুলিশের আশ্রয় নেই, আইনি আশ্রয় নেই, সেক্ষেত্রে সে আমাকে চাকরিচ্যুত করবে এবং সে আমাকে মেরে ফেলবে। তারপর আমি ভয়ে আসলে কাউকে কিছু বলতে পারিনি, জানাইতে পারিনি। তারপরে কিছুদিন পর সে আমাকে মানে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল, মানে তার সাথে আবার শারীরিক সম্পর্ক করার জন্য সে আমাকে ফোর্স করে। তো আমি কোনোভাবে যখন রাজি না হচ্ছিলাম, তখন উনি ওনার রুমে নিয়ে আমাকে ডেকে নিয়ে যায়। ডেকে নেওয়ার পরে উনি ওনার ফোনে আমার সাথে যে প্রথমে যে সে শারীরিক সম্পর্ক করেছে, সেই ইন্টিমেটের যে ভিডিও, সেটা উনি ধারণ করে রেখেছিল। সেই ভিডিও দেখিয়ে সে আমাকে আবার ভয়ভীতি দেখায়। ভয়ভীতি দেখানোর পরে পরবর্তীতে সে এরকমভাবে ভিডিও দেখিয়ে আমাকে বহুবার সে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক করে। আজিজের নির্যাতন এবং চাকরিচ্যুত হয়ে এক পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ করেন ভুক্তভোগী নারী টেকনোলজিস্ট। সেই সাথে জীবনের নিরাপত্তা চেয়ে জিডিও করেন তিনি। পরবর্তীতে আমি যখন দেখলাম যে আমার জানের আশঙ্কা আসছে, তখন আমি একটা জিডি করি, থানায় একটা জিডি করি। জিডি করার পরে পরবর্তীতে আমি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি চিঠি দেই, অভিযোগ দেই। তারপর ঢাকা মেডিকেলে অভিযোগ দিই। কিন্তু পরবর্তী আমি 3 মাস, 2.5 মাস থেকে 3 মাস আমি তাদের কোনো মানে পাই না, ফিডব্যাক পাই না। পরবর্তীতে আমি আইনি আশ্রয় নেই, সেটা আমি একটা জিডি করি। পরবর্তীতে 4 ডিসেম্বর ডাক্তার আজিজ আহমেদকে ঢাকা মেডিকেল থেকে নারায়ণগঞ্জের 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে সংযুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর। বদলি হয়েও থেমে যাননি ডাক্তার আজিজ। অভিযোগ তুলে নেওয়ার জন্য একের পর এক দিয়ে যাচ্ছেন হত্যার হুমকি। সেই সাথে বাসার সামনে নিজস্ব লোক দিয়ে পাহারা বসিয়ে ওই নারীর গতিবিধির ওপর নজর রাখছেন এই চিকিৎসক। উনি ওনার মতো করে বিভিন্ন লোকজন আমার পেছনে বিভিন্ন ছেলে, বিভিন্ন লোকজন আমাকে হুন্ডা দিয়ে আমার পেছনে আমি যেখানেই যাই না কেন, তারা সবসময় আমার পিছনে যায়, ফলো করে, বিভিন্ন হুমকি দামকি দেয়। এইসব বিষয় নিয়ে কালবেলার পক্ষ থেকে ডাক্তার আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এসব বিষয় তদন্তাধীন। এ নিয়ে গণমাধ্যমে তিনি কোনো কথা বলবেন না বলেও সাফ জানিয়ে দেন। হুমকির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করা হলে তদন্ত কমিটির প্রধান ডাক্তার ফরিদ হোসেন জানান, অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, দ্রুতই রিপোর্ট দেয়া হবে।
তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত না হলে তো কিছু বলাও যাবে না, কিছু করাও যাবে না, বুঝলেন না? এটা কতদিন লাগবে এটা এই মুহূর্তে বলতে পারছি না, বুঝছেন? দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজটা দেখতে পেয়েছেন। তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে, আমরা সংক্ষেপে দেখাবো। সর্বশেষ ভিডিওটা দেখলে আরও কিছু তথ্য আপনারা পাবেন। তো চলুন সর্বশেষ ভিডিওতে। আগের দিন নাইরে নাতি খাবলায় খাবলায় মিঠাই খাইতে চাইলেও আর চুরিদারি এখন আর সম্ভব না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে সাংবাদিক, প্রত্যেকটা মোবাইল ওয়ালায় এক একটা সাংবাদিক। চুরি করবেন, মনে রাখবেন আগুন, ভালোবাসা আর দুর্নীতি, এই তিনটা জিনিস বুকে আসলে চাপা দিয়ে রাখা যায় না, এটা প্রকাশ পাবেই। আপনি দুর্নীতি করেছেন, প্রকাশ পাবেই, এবং লানত এই দুনিয়াতেই দেখবেন। আওয়ামী লীগের লানত দুনিয়াতে পাইতেছে না এখন, পাইতেছে না এখন। এমন একটা দল করলে জোরে বলতেও পারে না লানত, আল্লাহ লানত দুনিয়াতেই দেখাচ্ছে। সেজন্য দুর্নীতি করে লাভ নাই, ছোট মন নিয়ে সমাজে চলতে হয়। দেখবেন দুর্নীতি করে এক সরকারি অফিসার, অনেক কোটি কোটি টাকার মালিক, এটা পুরান একটা শার্ট পরে ঘুরে এলাকায়, আর বউ বাচ্চারে লুকাইয়া শহরে রাখে, বিদেশে রাখে, আর নিজে একটা পুরান শার্ট পরে এলাকায় ঘুরে মাগরিব রক্ত বাজারে যায়, এলাকার মানুষ যেন সন্দেহ না করে। এমন সিদ্ধতের জীবন দুনিয়াতে আছে কোনো? সততার একটা আলাদা এক ধরনের আনন্দ আছে, একটা আলাদা এক ধরনের প্রশান্তি আছে। কম খাবেন, কম পড়বেন, কিন্তু মেরুদণ্ড সোজা রাখার এক ধরনের অন্যরকম একটা আনন্দ আছে, মাহাত্ম্য আছে, ঔদার্য আছে, কারো কাছে বিবেক বর্গা দেয়া লাগে না। সেজন্য এটা তরুণ প্রজন্ম যারা আছে, এই পোলাপাইন দেখবেন এদের আর এই টেনশন নাই যে অনেক টাকা দিয়ে দুর্নীতি করে বড় বড় জমি কিনবে, ফ্ল্যাট কিনবে। ওদের কথা হচ্ছে কি, আমরা সততার সাথে, যোগ্যতার সাথে যতটুকু খাবো, ফ্যামিলি নিয়ে সুন্দর করে একটা সুন্দর প্রেজেন্টেবল লাইফ আমরা লিড করব। একদম আগে দাদার মতো, দাদার বাপের মতো মাইলে মাইলে জমি কিনবো দুর্নীতি করে আর ফ্ল্যাট কিনবো ঢাকা শহরে, এমন চিন্তা এখন বর্তমান প্রজন্মের আর নাই। সেজন্য আমরা আশাবাদী। অনেকেই বলে বাংলাদেশ নিয়ে হতাশ, কিন্তু আমি আশাবাদী। সে হয়তো, ওই ছেলেটা হয়তো এনসিপি করবে না, প্রয়োজন নাই, সে বাংলাদেশকে পছন্দ করলেই হয়েছে, সে বাংলাদেশ পন্থা হইলেই হয়েছে, তাকে এনসিপি করার দরকার নাই, সে বাংলাদেশকে ভালোবাসলেই হয়েছে, তার মধ্যে এই চেতনা থাকলে হয়েছে। বিদেশে যেই টাকাটা পাঠাইয়া বাংলাদেশ থেকে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যায়, অথচ এই সেবাগুলাই কিন্তু আমরা বাংলাদেশে যদি আমি ইনস্টল করতে পারতাম, তারা দেশেই চিকিৎসা করতো, দেশেই টাকাটা থাকতো। আমাদের বাংলাদেশটাকে ভালোবাসতে হবে। এই বর্ডারের ভিতরে যে ল্যান্ড, এই ল্যান্ডকে আমাদেরকে ধারণ করতে হবে, ওন করতে হবে। আমাদের যেন বিগেস্ট ড্রিম বিদেশে চলে যাওয়া না হয়। আমাদের উত্তর প্রজন্মকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কেন এই তরুণ প্রজন্ম? হ্যাঁ দর্শক, সর্বশেষ ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন। তো আসলে এরপরে আর আমরা কি বলবো, আপনারা দেখতে পেয়েছেন বা বুঝতেই পেরেছেন। এটা হচ্ছে বাংলাদেশের মানে নেতাদের একটা বৈশিষ্ট্য। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।